হাই বন্ধুরা, তোমাদের মাঝে আবারও হাজির হয়ে গেলাম মজাদার একটি গল্প নিয়ে। বন্ধুরা, আমার বাড়িওয়ালার ছেলে আমাকে কতটা মজা দিল আর আমি আমার বাড়িওয়ালার ছেলেকে কতটা মজা দিলাম, সেই গল্পটি নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। এই গল্পটি শুনলে বন্ধুরা তোমাদের অনেক কিছু ভিজে যেতে পারে, তো সেই জন্য অবশ্যই তোমরা কাছে টিস্যু বা ন্যাকড়া জাতীয় কিছু রাখবা আর কানে হেডফোন লাগাইয়া শুনবা। তো চলো বন্ধুরা, বেশি সময় নিব না, আমরা মূল গল্পে চলে যাব। আমরা ঢাকা শহরে থাকি। ফ্যামিলিতে আমি, আমার মা, বাবা আর আমার তিনটা ভাই বোন। আমার বাবার স্বভাব খুবই খারাপ ছিল। সে সব সময় মদ গাঁজা খেয়ে এখানে সেখানে পড়ে থাকতো। আর আমার মা বেচারি মানুষের বাসায় কাজ করে আমাদের ভাই বোনকে মানুষ করতো। আমার মায়ের অনেক কষ্ট হতো, কিন্তু কি আর করার বলুন বন্ধুরা। তো এভাবেই আর কি কষ্টে খেয়ে না খেয়ে আমাদের দিনকাল যাচ্ছিল। এক সময় আমাদের 3-4 মাসে ভাড়া বেড়ে যায় এবং এই ভাড়া দিতে পারি না আমরা। আর আমাদের বাসার যে বাড়িওয়ালা কখনো ভাড়া নেওয়ার জন্য আসতো না, ভাড়া নেওয়ার জন্য আসতো বাড়িওয়ালার ছেলে। তো বন্ধুরা, বাড়িওয়ালার ছেলে সে ভাড়া নিতে আসে, ভাড়া নিতে এসে সবসময় অবশ্য ভাড়াটা আমার মা বাবাই দিত, কিন্তু সেই প্রথমবার আমি ফেস হয়েছিলাম আমার বাড়িওয়ালার ছেলের সামনে। আমি ওনাকে বলেছিলাম যে আমাদেরকে আরো কিছুদিন সময় দিতে হবে, এখনই আমরা ভাড়া দিতে পারবো না। কারণ জানেন তো, আমার বাবা বাড়িতে আসে না, এখানে সেখানে মদ গাঁজা খেয়ে পড়ে থাকে। আর আমার মা মানুষের বাড়িতে কাজ করে, আমাদেরকে মানুষ করছে, খাওয়াচ্ছে, পড়াচ্ছে, রুম ভাড়া দিচ্ছে। আসলে আমার মায়ের পক্ষে সবকিছু চালানো সম্ভব হচ্ছে না, এই জন্য আমাদের রুম ভাড়া বেঁধে গেছে। কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি, সামনের মাসে অবশ্যই আমি আপনার ভাড়া দিয়ে দিব। আমি যখন কথাগুলো বলছিলাম, বাড়িওয়ালার ছেলে আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়েছিল, একটা কথাও বলছিল না। আমার কথা যখন শেষ হয়ে গেল, তখন উনি দ্বিতীয় আর কোনো কথা বলল না। কথা না বলে উনি চলে গেল। তো তারপর কেটে গেল 1 মাস। 1 মাস পরে যখন আমার মা মানুষের বাসায় কাজ করে সেখান থেকে বেতন পেল, রুম ভাড়া দেওয়ার জন্য কিছু টাকা আলাদা করে খাটের তোশকের নিচে রেখেছিল। আমার বাবা প্রায় 2-3 মাস পরে বাড়িতে আসছে। সেই সময় এসে উনিও খাটের উপরেই শুয়েছিল, কিন্তু আমার মা টাকা রেখেছে এটা আমার বাবা দেখে ফেলেছিল। আমার বাবা কি করেছে, আমিও তখন রুমে ছিলাম না, মাও কাজ করতে গিয়েছিল, আমরা ভাই বোন কেউই রুমে ছিলাম না। আমার বাবা সেই সুযোগে তোশকের নিচে থেকে রুম ভাড়ার সমস্ত টাকা নিয়ে বাড়ি থেকে চলে যায় মদ গাঁজা খাওয়ার জন্য। তো বিকেলবেলা যখন বাড়িওয়ালার ছেলে বাসা ভাড়া নেওয়ার জন্য আসে, তখন আমি মাকে বলছিলাম, মা, আহ, বাড়িওয়ালার ছেলে আসছে ভাড়া নেওয়ার জন্য, আহ, তুমি তো তোষকের নিচে টাকাটা রাখছিলে, দাও টাকাটা দাও, ভাড়া দিয়ে দিই। 1 মাসের ভাড়া দিয়ে দিলে আরো 2-3 মাসের যে ভাড়া পাবে সেটা কিছুদিন পরে দিলেও কিছু বলবে না, কিন্তু এই মাসে কিন্তু দিতেই হবে। তুমি টাকাটা দাও, আমি ভাড়াটা দিয়ে দিই। আমার মা বললো, ঠিক আছে মা, তুই একটু দাঁড়া, আমি টাকাটা বের করে দিচ্ছি। তারপরে আমার মা খাটের কাছে চলে যায় এবং তোষকটা উঁচু করে টাকা খুঁজতে লাগে, কিন্তু টাকা খুঁজে পাচ্ছিল না। এক পর্যায়ে আমার মা আমাকে ডাক দিয়ে বললো, মা, এদিকে আয় তো। আমি গিয়ে বললাম, কি হয়েছে মা, টাকাটা দিতে এত কেন দেরি হচ্ছে? বাজার ছিল তো বাইরে দাঁড়ায় আসছে, টাকাটা দাও জলদি। তখন মা আমাকে বললো, মা রে, টাকাটা খুঁজে পাচ্ছি না। আমি বললাম, কি বলছো, টাকা খুঁজে পাচ্ছ না মানে? ভালো করে খুঁজে দেখো, তো শুকুর নিচেই তো রেখেছিলে, সেই সময় তো আমি দেখলাম। মা বললো, না রে মা, খুঁজে পাচ্ছি না, তুই একটু দেখ ভালো করে। আমিও দেখলাম, খাটের উপর থেকে তোষক চাদর সবকিছু সরাই ফেললাম, তারপরে টাকাটা খুঁজে পাচ্ছিলাম না।
তারপর মাথায় আসলো বাবার কথা। মাকে জিজ্ঞেস করলাম, মা বাবা কোথায় গিয়েছে তুমি কি জানো? মা তখন বলল, না রে মা, আমি তো সেই বাসায় আসার পর থেকে তোর বাবাকে দেখছি না। তখন আমার আর বুঝতে বাকি রইলো না যে টাকাটা আমার বাবাই নিয়েছে। কারণ এর আগেও অনেকবার এরকম করেছে, টাকা পয়সা নিয়ে বাড়িতে থেকে চলে যায়, তাকে আর 2-3 মাস খুঁজে পাওয়া যায় না। আবার যখন টাকার অনেক প্রয়োজন হয় তখন বাড়িতে চলে আসে, কোনো না কোনো বাহানা করে টাকা নিয়ে যায়, না হলে টাকা চুরি করে নিয়ে যায়। তো প্রতিবারের মতো এবারও সেই কাজটাই করেছে, টাকা নিয়ে সে পালিয়ে গিয়েছে। তারপর আমি রুম থেকে মাথা নিচু করে বের হয়ে বাড়িওয়ালার ছেলেকে বলি যে, দেখুন ভাইয়া, আমার বাবা কেমন মানুষ সেটা তো আপনি ভালো করেই জানেন। আমার বাবা টাকাটা নিয়ে চলে গেছে। আপনাকে যে টাকাটা আমার দেওয়ার কথা ছিল তো সেটা নিচে রেখেছিলাম। আমার বাবা সেই টাকা নিয়ে পালিয়ে চলে গেছে। তখন আমার বাড়িওয়ালার ছেলে আমাকে বলছিল যে, আম, আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করো, বিকেলে একটু ছাদে এসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। তখন আমি বললাম, ছাদে? আচ্ছা ঠিক আছে, আমি ছাদে আসবো। তো সেই কথা বলে বাড়িওয়ালার ছেলে চলে যায় এবং 2-3 বার পেছনে ফিরে আমার দিকে তাকিয়ে থাকে। আমিও রুমে চলে যাই, আর উনি আমাকে কেন ছাদে ডাকলো, কি বলতে চায়, আমি কিছুই বুঝতে পারছিলাম না। তো এভাবেই সেই সারা দিনটা কেটে যায়। তারপর আমি বিকেলবেলা ছাদে যাই। ছাদে যাওয়ার পরে দেখি বাড়িওয়ালার ছেলে আগে থেকে এসে দাঁড়িয়েছিল। তো আমি গিয়ে তাকে জিজ্ঞেস করলাম যে, হ্যাঁ বলুন, আপনি কি বলার জন্য ছাদে রেখেছিলেন? তখন উনি আমাকে বলল, দেখো তোমাদের আর্থিক অবস্থা খুবই খারাপ, তোমরা গরিব ফ্যামিলি থেকে এসেছো, তোমার মা মানুষের বাড়িতে কাজ করে খায়, তোমার বাবা টাকা পয়সা চুরি করে নিয়ে এখানে এখানে মদ গেঁজে খেয়ে পড়ে থাকে। দেখো তোমাদের তো সংসার চালাতে খুবই কষ্ট হয়, আমি তোমাকে একটা অফার দিচ্ছি, যদি তোমার ভালো লাগে তাহলে তুমি আমাকে জানাও। তখন আমি ওনাকে বললাম, অফার মানে বুঝতে পারলাম না। তখন বাড়িওয়ালা ছিল আমাকে বলল, দেখো আমার ঘোরায় ফিরায় কথা বলতে একদমই ভালো লাগে না, আমি যেটা তোমাকে বলবো ডিরেক্টলি বলছি। তোমাকে যখন আমি প্রথম দেখেছিলাম তখনই তোমাকে আমার অনেক ভালো লেগেছে। আমি বলি কি যে, টাকা পয়সা দেওয়ার দরকার নেই, তোমার ফ্যামিলিতে বাজার খরচ, বাসা ভাড়া, সমস্ত কিছু আমি দেব, কোনো সমস্যা নেই, তোমাদের কোনো কষ্ট থাকবে না, তোমার পুরো ফ্যামিলির দায়িত্ব আমি নিয়ে নেব। বিষয়টা বুঝতে পারছো? তখন আমি ওনাকে বললাম, দেখুন আমি আসলে কিছু বুঝতে পারছি না, আপনি যেটা বলার খোলাখুলি ভাবে বলেন। তখন আমার বাড়িওয়ালার ছেলে আমাকে বলছে, আমি এটাই বুঝাতে চাচ্ছি যে গায়ে গায়ে সুদ দিলে হয় না। এই কথা বলে আমার বাড়িওয়ালার ছেলে আমার হাতটা ধরে ফেলে। তখন আমি ধাক্কা দিয়ে ওনাকে সরিয়ে দিই এবং বলি, কি বলছেন আপনি এগুলো? আপনার কি মাথা ঠিক আছে? আপনি কি পাগল হয়ে গেছেন? আপনি কি বলছেন আপনি বুঝতে পারছেন? দেখুন, আমার দ্বারা এগুলো কখনোই সম্ভব হবে না, আমি এগুলো করতে পারবো না। তখন এক পর্যায়ে আমার বাড়িওয়ালার ছেলে জোর করে আমাকে জড়িয়ে ধরে, ওনার বুকের সাথে আমার বুক লেগে যায়, আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে, এতটা শক্ত করে জড়িয়ে ধরে যেন আমি তার সাথে মিশে যাচ্ছি এমন ভাবে। আমি ওনাকে ছোটাতেই পারছিলাম না। এক পর্যায়ে অনেক জোরে একটা ধাক্কা দেওয়ার পরে উনি আমার থেকে অনেকটা দূরে গিয়ে দাঁড়ায়। তারপর আমি তার সামনে থেকে চলে আসি। তারপর নিজের রুমে চলে আসি এবং খাটের উপরে শুয়ে শুয়ে ভাবছিলাম যে কি হলো এটা। বারবার শুধু সে কথাটাই মনে পড়ছিল, চোখের সামনে শুধু সেগুলোই ভাসছিল যে কি হলো এটা। উনি আমাকে যেভাবে জড়িয়ে ধরলো, আমার যেভাবে হাত ধরলো, এগুলো বারবার আমার মনে পড়ছিল, আর আমার কেমন যেন লাগছিল। এগুলো ভেবে ভেবে
আমার শরীরের সমস্ত লোম দাঁড়িয়ে যাচ্ছিল। তারপর এগুলো ভাবতে ভাবতে কখন যে আমি ঘুমিয়ে যাই নিজেও বুঝতে পারিনি। পরের দিন ঘুম থেকে উঠে আমি কেন জানি শুধু আমার বাড়িওয়ালার ছেলেকেই খুঁজছিলাম। কেন খুঁজছিলাম কিছু বুঝতে পারছিলাম না। বুকের ভিতরটা কেমন যেন লাগছিল, কি যেন ইচ্ছে করছিল। আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না বন্ধুরা। আমার শরীরে এখন পর্যন্ত বন্ধুরা, বাড়িওয়ালার ছেলের আগে আমাকে কখনো কোনো ছেলে আমার শরীরে হাত দেয়নি, আমাকে কেউ এভাবে ধরেনি। আমার জীবনে এই প্রথমবার কেউ এভাবে আমাকে জড়িয়ে ধরলো, এভাবে আমার হাত ধরলো। বন্ধুরা, আমার কেমন লাগছিল বন্ধুরা, তোমরা তো বুঝতেই পারছো। কোনো একটা মেয়েকে যদি কোনো ছেলে প্রথমবার টাচ করে তাহলে কেমন লাগতে পারে। প্রথমবারের মতো কোনো ছেলে আমাকে ছুঁয়েছিল, আমার অন্যরকম লাগছিল। আমার দু চোখ শুধু ওনাকেই খুঁজছিল। সেদিন হয়তো বা ওনার সাথে খারাপ ব্যবহার করেছিলাম, কিন্তু পরে বুঝতে পেরেছিলাম যে উনি আমাকে ধরার পরে কেমন লাগছিল। আমার কথা ভেবে ভেবে আমার কেমন যেন লাগছিল। তো তারপর খুঁজতে খুঁজতে এক পর্যায়ে তাকে আমি পেয়েই গেলাম। তারপর আমার হাত ধরে আমি ওনাকে ছাদে নিয়ে আসি এবং ওনাকে শক্ত করে জড়িয়ে ধরি, আর উনিও আমাকে জড়িয়ে ধরে। তারপর এক পর্যায়ে ওনার বুকে থেকে আমাকে উঠায়, উঠিয়ে উনি আমাকে বলছিল, কি হয়েছে আজকে তোমার? সূর্য কোন দিকে উঠেছে? কালকে তুমি আমার সাথে এত খারাপ ব্যবহার করলে, আর আজকে নিজে থেকে হাত ধরে জড়িয়ে ধরলে। তখন আমি ওনাকে বলছি, দেখুন, আপনার আগে কেউ আমাকে টাচ করে নাই। আপনি যেভাবে আমাকে ছুঁয়েছেন, যেভাবে আপনি আমাকে ধরেছেন, আপনার আগে কেউ আমাকে এভাবে ধরেনি। কালকে আপনার সাথে ওই ব্যবহার করে যাওয়ার পরে রুমে গিয়ে আমি শুধু আপনার কথাই ভাবছিলাম, আর আপনার কথা ভাবতেই আমার পুরো শরীর শিহরে উঠছিল। আমার বুকের ভিতরটা কেমন যেন লাগছিল। এই কথা যখনই আমি বললাম তখন আমার বাড়িওয়ালার ছেলে একদম আমার কাছে কাছে চলে আসে। আমার মুখে তার মুখ মিশে যায়, আমার বুকে তার বুক মিশে যায়। তারপর সে আমাকে আমার হাত ধরে তার রুমে নিয়ে যায়। তার রুমে নিয়ে যাওয়ার পরে বন্ধুরা, আমাকে আমার বাড়িওয়ালার ছেলে এতটা মজা দিল, এতটা মজা দিল, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। বন্ধুরা, বাড়িওয়ালার ছেলে আমাকে এতটাই মজা দিল যে আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। টানা ৩-৪ ঘন্টা উনি আমাকে মজা দেয়, আমার পা থেকে মাথা পর্যন্ত আমাকে মজা দেয়। বন্ধুরা, এতটা মজা দেয় আমি অজ্ঞানী হয়ে গেলাম। যখন আমার জ্ঞান ফিরল, আমার ভিতরে আলাদা একটা শান্তি কাজ করছিল, ভালো লাগা কাজ করছিল। আর আমাকে শান্তি দেওয়ার পরে আমার বাড়িওয়ালার ছেলেও বুঝতে পারছিল যে আমি সত্যি সত্যি একদম নতুন। আমাকে মজা দিয়ে তারও অনেক মজা লেগেছে। তো সে এক পর্যায়ে আমাকে বলে যে, ঠিক আছে, তাহলে অনেক সময় তো হয়ে গিয়েছে, তুমি ফ্রেশ হয়ে তোমার রুমে চলে যাও। আমিও বাড়িওয়ালার ছেলের রুম থেকে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর নিজের রুমে চলে আসি। পরের দিন আমাদের রুমের সামনে এসেছিলেন বাড়িওয়ালা। বাড়িওয়ালা খুবই ভালো মানুষ ছিলেন। বাড়িওয়ালার ছেলে তার ছেলের জন্য বিয়ের সম্বন্ধ এনেছিল, আমাকে নাকি তার ছেলের বউ বানাবে। বন্ধুরা, আমার সাথে থেকে আমাকে মজা দিয়ে বাড়িওয়ালার ছেলের এতটাই মজা লেগেছিল, এতটাই ভালো লেগেছিল যে আমাকে সারা জীবনের জন্য তারপরে নেয়। তারপর আমাদের বিয়ে হয়ে যায়। তো এভাবেই সুন্দর মতো আমরা সংসার করতে থাকি। আমার বাড়িওয়ালার ছেলে আমার হাজব্যান্ড হয়ে যায়। আমার হাজব্যান্ড সবসময় আমাকে মজা দিত আর আমিও তাকে মজা দিতাম। তো এভাবেই আমাদের দিনকাল ভালোই কাটতে লাগলো। তো বন্ধুরা, এখানেই আমার গল্প শেষ হয়ে গেল। আমার গল্পটি কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে। লাইক কমেন্ট শেয়ার করে সবসময় আমার পাশে থাকবে। আর হ্যাঁ বন্ধুরা, তুমি কি ধরনের গল্প শুনতে চাও সেটা কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাকে জানিয়ে দিবে। আমি অবশ্যই অবশ্যই আমার কলেজার বন্ধুদেরকে সেই ধরনের গল্প দিব। আর বন্ধুরা, তোমাদের কারো লাইফে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে অবশ্যই SMS এর মাধ্যমে আমাকে লিখে পাঠিয়ে দিবে, অথবা ইমেলের মাধ্যমে আমাকে পাঠিয়ে দিবে। তো বন্ধুরা, ভালো থেকো, টাটা।